জলবায়ু পরিবর্তনে প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত অবস্থানে কড়া সমালোচনা করেছেন বিশ্ব নেতারা। বৃহস্পতিবার ব্রাজিলের বেলেমে COP30 সামিটের আগে এক সম্মেলনে কলম্বিয়া এবং চিলির রাষ্ট্রপ্রধানেরা ট্রাম্পকে মিথ্যুক বলে অভিহিত করেন। সম্মেলনে উপস্থিত ছিলেন না প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া এবার অনুপস্থিত রয়েছেন রাশিয়া, চায়না এবং ভারতের মতো শক্তিধর দেশগুলোর প্রধান নির্বাহীরাও। উদ্বোধনী অনুষ্ঠানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আশু পদক্ষেপ নিতে অংশ নেওয়া দেশগুলোর প্রতি আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। একই ধরনের আহ্বান জানান ব্রিটিশ প্রিন্স উইলিয়াম। এদিকে বিশ্বব্যাপী বিপন্ন বনভূমি রক্ষায় $583 মিলিয়ন অনুদানের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। আসছে 10 থেকে 21 নভেম্বর ব্রাজিলে COP30 সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনে গোটা বিশ্বের বিজ্ঞানীরা যখন উদ্বিগ্ন, তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুরো বিষয়টিকেই বড় ধরনের এক প্রতারণা হিসেবে মনে করছেন। তার মতে শিল্পোন্নত দেশগুলোকে এই ধরনের ধারণা পরিহার করতে হবে। সবশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণেও জলবায়ু পরিবর্তন বিষয়ক ধারণাকে সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিলেন তিনি। আসছে 10 থেকে 21 নভেম্বর ব্রাজিলে COP30 সামিট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে বৃহস্পতিবার থেকে দেশটির বেলেমে শুরু হয়েছে COP30 অ্যামাজোনিয়া সম্মেলন, যেখানে প্রত্যাশিতভাবেই উপস্থিত ছিলেন না ট্রাম্প। এছাড়া এবার অনুপস্থিত রয়েছে রাশিয়া, চায়না এবং ভারতের মতো শক্তিধর দেশগুলোর প্রধান নির্বাহীরাও। La ausencia de los Estados Unidos aquí. El que el señor Donald Trump no venga. En que surgen voces que deciden ignorar. তবে উদ্বোধনী অনুষ্ঠানে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এবং চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক টার্গেট করলেন ট্রাম্পকেই। বললেন, বিজ্ঞান সম্পর্কে ট্রাম্পের বিভ্রান্তিকর ধারণা জলবায়ু সংকট মোকাবেলায় সম্মিলিত উদ্যোগকে সংকটে ফেলেছে। প্রকৃতপক্ষে ট্রাম্প মানবতার বিরুদ্ধেই অবস্থান নিয়েছে বলে মনে করেন তারা। আমেরিকার প্রেসিডেন্টকে মিথ্যুক বলেও উল্লেখ করেছেন দুজনেই। The challenge is immense, but the choices are clear. No one can bargain with physics, but we can choose to lead or be led to ruin. এদিকে অনুষ্ঠানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আশু পদক্ষেপ নিতে অংশ নেওয়া দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। তিনি বলেছেন, কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। সবাইকে সিদ্ধান্ত নিতে হবে এই অবস্থা পরিবর্তনে উদ্যোগী হবেন নাকি ধ্বংস হওয়ার অপেক্ষায় থাকবেন। At a pivotal moment in human history, a moment that demands courage, cooperation and unwavering commitment to our planet's future. একই ধরনের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রিন্স উইলিয়ামও। তিনি ভবিষ্যতের পৃথিবীকে বাসযোগ্য রাখতে কার্যকর পদক্ষেপ নিতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই বলে বেশ দৃঢ়তার সঙ্গেই জানালেন। Oportunidades que tem para agir está se fechando rapidamente. আয়োজক দেশের প্রেসিডেন্ট লুলা দি সিলভা অবশ্য ট্রাম্পের নাম না নিয়েই বলেন, কেউ কেউ ভুয়া তথ্য দিয়ে গোটা বিশ্বের ভবিষ্যৎকেই বিপদের দিকে ঠেলে দিচ্ছে। ওদিকে বিশ্বব্যাপী বিপন্ন বনভূমি রক্ষায় $583 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। Il est indispensable de continuer nos efforts pour sortir du charbon, qui est la source la plus émettrice de gaz. গ্রীষ্মমণ্ডলীয় বনভূমি রক্ষায় ব্রাজিলের প্রেসিডেন্টের উদ্যোগে আরও সাড়া দিয়েছে নরওয়ে। দেশটি $3 বিলিয়ন অনুদান দেওয়ার কথা জানিয়েছে সম্মেলনে। ইরাকে আগামী 11 নভেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে আবার রাজনীতির ময়দানে প্রভাব বিস্তার করছেন সাবেক কুর্দি নেতা মাসুদ বারজানি। বারজানি বর্তমানে কোনো সরকারি পদে নেই, তবে নির্বাচনে কুর্দিদের ব্যাপক অংশগ্রহণের আহ্বান জানিয়েছে তার দল কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টি কেডিপি। তাদের উদ্দেশ্য বাগদাদের সঙ্গে তেল রাজস্ব ও বাজেট ইস্যুতে আলোচনার শক্তি বাড়ানো। 70 বছর বয়সী নেতা বারজানি দীর্ঘ বিদ্রোহ ও আপোষের রাজনীতিতে এখনও কুর্দি রাজনীতির মূল ব্যক্তিত্ব। 2017 সালে কুর্দিদের স্বাধীনতার জন্য গণভোট চেয়ে ব্যর্থ হন তিনি। এরপরও জনগণের সংগ্রামে তিনি সক্রিয় ছিলেন। কুর্দিরা আবারও বাগদাদের সঙ্গে দাবি আদায়ে বিতর্কে যেতে পারবে কিনা তা নির্ভর করবে আসন্ন ভোটে কেডিপির পারফরমেন্সের উপর।
এদিকে ইরাকে আসন্ন নির্বাচনের সুফল নিয়ে সন্দেহ প্রকাশ করছে সেখানকার তরুণরা। তারা মনে করেন এই নির্বাচনে দেশের স্থবির রাজনীতিতে কোনো বাস্তব পরিবর্তন আসবে না, কারণ 2003 সালে সাদ্দাম হোসেনের পতনের পর থেকেই একই প্রভাবশালী গোষ্ঠী রাষ্ট্র এবং এর তেল সম্পদের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। তবে এবারের নির্বাচনের উল্লেখযোগ্য দিক হল তরুণ প্রার্থীদের অংশগ্রহণ। 2005 সালের পর এটি দ্বিতীয়বার যখন বিপুল সংখ্যক তরুণ রাজনীতিতে আসছেন। 31 বছর বয়সী অধিকার কর্মী আলী আল মালেম বলেন, তরুণ প্রার্থীদের চিন্তাভাবনা গতানুগতিক দলগুলোর চেয়ে ভিন্ন। ইরাকি তরুণদের মানসিকতায় যে পরিবর্তন এসেছে তা রাজনীতিতে তাদের অংশগ্রহণকে জরুরি করে তুলেছে। এটা শুধু জেতার বিষয় নয়, বরং মানুষকে আধুনিক, আলোকিত ও সমসাময়িক দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী করে তোলা, যা ঐতিহ্যবাহী দলগুলোর ষড়যন্ত্রমূলক চিন্তাভাবনা থেকে আলাদা। তরুণ প্রার্থীদের বেশিরভাগের বয়স 28 থেকে 35 বছরের মধ্যে। অন্যদিকে বর্তমান সংসদদের গড় বয়স প্রায় 55। নতুন প্রার্থীদের মধ্যে রয়েছেন দেশের শিয়া সংখ্যাগোষ্ঠী এবং সুন্নি সংখ্যালঘু উভয় সম্প্রদায়ের তরুণরা। এই নির্বাচনে তারা পরিবর্তন নিয়ে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন 21 বছর বয়সী আহমেদ মাজেন। প্রথমবারের মতো আমি ভোট দিতে যাচ্ছি। এটি বিশেষ অনুভূতি যা পরিবর্তনের আশা জাগায়। মনে হয় আমি ইরাকের ভবিষ্যৎ গড়তে অংশ নিচ্ছি। তবে তরুণ ভোটারদের মধ্যে মতভেদও স্পষ্ট। কেউ উচ্ছ্বসিত, আবার কেউ রাজনীতিতে আস্থাহীন। 34 বছর বয়সী কাঠমিস্ত্রি মোহাম্মদ জাওয়াদ জানান, এর আগে 3 বার বিপুল উচ্ছ্বাস নিয়ে ভোটে অংশগ্রহণ করলেও কোনো পরিবর্তন না দেখে তিনি হতাশ। আমরা নির্বাচন পুরোপুরি বর্জন করছি। পরপর 3 বার ভোট দিয়েছি, সব সময় একই মুখ, কিছুই বদলায় না। দেশের কোনো উপকার হয় না, বরং ক্ষতি হয়। এসব দেখে আমরা এখন ক্লান্ত। নিয়মিত গণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও দুর্নীতি, বেকারত্ব ও নিম্নমানের সরকারি সেবা নিয়ে ইরাকিরা এখনো সংগ্রাম করছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই স্পষ্ট হচ্ছে ইরাকের তরুণরা দ্বিধাবিভক্ত। কেউ চাইছেন ভেতর থেকে পরিবর্তন আনতে, আবার কেউ ভোটের মাঠ ছেড়ে চলে যাচ্ছেন। প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুচিচের সমর্থনে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দেশটির পার্লামেন্টের সামনে অনুষ্ঠিত এই সমাবেশে ভুচিচের 10,000-এর বেশি সমর্থক অংশ নেয়। গত 1 বছর ধরে চলে আসা সরকার বিরোধী আন্দোলনের জবাবে ভুচিচের পপুলিস্ট পলিসির সমর্থনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমর্থকদের অনেককেই ভুচিচের দলের ব্যবস্থাপনায় বাসে করে দেশটির বিভিন্ন অঞ্চল থেকে সমাবেশ স্থলে নিয়ে আসা হয়। তারা জাতীয় পতাকা হাতে সার্বিয়া সার্বিয়া স্লোগান দেন, আর লাউড স্পিকারে দেশপ্রেমমূলক গান বাজানো হয়। সমাবেশে বক্তব্য দেন ক্ষমতাসীন সার্বিয়ান প্রোগ্রেসিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মিলোস ভুচেভিচ। সরকার বিরোধীদের ক্ষতি না করে বরং তাদের দায়িত্ব নিতে নিজ দলের সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। কেউ কেউ বলেন সার্বিয়া এখন 2 ভাগে বিভক্ত, অবরোধকারীরা আর বিরোধীরা, বাম আর ডান। কিন্তু আসলে সার্বিয়া 2 ভাগে বিভক্ত নয়। সার্বিয়া এক, অবিভাজ্য। আর অবরোধকারীরাও আমাদের ভাই বোন। তাদের জন্য আমাদের দায়িত্ব নিতে হবে। আর মনে রাখবেন, একদিন তারা অনুতপ্ত হবে। তারা অনুতপ্ত হবে প্রতিটি কথার জন্য যা তারা বলেছে। এদিকে সার্বিয়ান ন্যাশনাল অ্যাসেম্বলির চেয়ারওম্যান অ্যানা বার্নাবিচ বলেন, যাই হোক না কেন প্রেসিডেন্টের সাথে মিলে তিনি দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করে যাবেন। আমি বলতে চাই, ঠিক যেভাবে প্রেসিডেন্ট ভুচিচ গত 12 মাসে বহুবার বলেছেন, সবকিছু সত্ত্বেও আমরা এখানে শান্তি রক্ষা করে যাব, স্থিতিশীলতার ডাক দেব এবং সংলাপ ও আলোচনার পথেই এগিয়ে চলব। এ সময় পুলিশ ভুচিচের সমর্থকদের চারপাশে নিরাপত্তা বলয় তৈরি করে, যেন সরকার বিরোধীরা হুট করে তাদের উপর হামলা করতে না পারে। তবে সরকার বিরোধীরা সমাবেশ স্থলের আশপাশে অবস্থান নিয়ে ভুচিচ বিরোধী স্লোগান দিতে থাকে। গত মার্চ থেকে পার্লামেন্ট ভবনের সামনে তাঁবু গেড়ে অবস্থান নিয়ে আছে ভুচিচের সমর্থকরা। গত সপ্তাহে সেখানে সরকারপন্থী ও সরকার বিরোধী পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এই সমাবেশটি ছিল চলতি বছরের সবচেয়ে বড় সরকারপন্থী জমায়েত। তবে শনিবার অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী বিশাল বিক্ষোভে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল আরও বেশি। 10,000-এরও বেশি মানুষ সেখানে যোগ দেন। এই আন্দোলনের সূচনা হয়েছিল 1 বছর আগে, যখন দেশটির উত্তরাঞ্চলীয় নোভি সাদ শহরে একটি রেল স্টেশনের ছাদ ধসে 16 জন নিহত হন। এই ঘটনা জনগণের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। ঘটনার 1 বছর পরও কোনো বিচার না হওয়ায় ক্ষোভ আরও বেড়ে যায়।
ফিলিপিন্সে যে তাণ্ডব চালিয়েছে টাইফুন ক্যালমেগি তার ধ্বংসযজ্ঞ এখনো অব্যাহত। শতাধিক প্রাণহানি শুধু নয়, দেশটির কয়েকটি অঞ্চল পুরো তছনছ হয়ে গেছে। ফলে নিখোঁজদের খোঁজে উদ্ধার কাজেও বেগ পেতে হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে কেন্দ্রীয় দ্বীপ সেবুতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি প্রাণহানিও এই অঞ্চলেই। পানিতে ডুবেছে অঞ্চলটির বেশ কয়েকটি শহর, ডুবে গেছে ঘরবাড়ি, ভেঙে পড়েছে অবকাঠামো। টালিসে সিটির বাসিন্দা লিজা বেকাস জানান, বন্যায় সবকিছু ধ্বংস হয়ে গেছে। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে পুরো পরিবার। সবকিছু ধ্বংস হয়ে গেছে, আমাদের কোনো সম্পদই অবশিষ্ট নেই, আমার বাচ্চাদেরও কিছু নেই। আমরা টাকা ধার করে একটি টেলিভিশন এবং ওয়াশিং মেশিন কেনার পর 1 মাসের মতো সময় লেগেছিল সেই ঋণ পরিশোধ করতে, কিন্তু এখন সব হারিয়ে গেছে। প্রাদেশিক কর্তৃপক্ষ বলছে, ঝড়ের কারণে সৃষ্ট বন্যা অঞ্চলটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ। বন্যা পরবর্তী পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিখোঁজদের খোঁজা, ধ্বংসস্তূপ সরানো ও খাদ্য সহায়তা। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রায় 400,000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ক্যালমেগি আবারও শক্তি সঞ্চয় করে ভিয়েতনামের দিকে অগ্রসর হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় দেশটির জিয়ালাই প্রদেশ সহ কয়েকটি অঞ্চলে এরই মধ্যে 350,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যায় ফসলি জমি নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন দেশটির কৃষকরা। মাত্র মাসখানেক আগেই দেশে ভয়াবহ বন্যা হয়ে গেছে, আমরা অনেক ক্ষতির মুখে পড়েছি। নতুন করে বন্যা হলে আমাদের সব ফসলি জমি নষ্ট হয়ে যাবে, হয়তো না খেয়েই দিন কাটাতে হবে। ভিয়েতনামে এরই মধ্যে 8টি বিমানবন্দরের কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে অন্তত 50টি ফ্লাইট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।